সবাই ঢুকবে একটু আর্টিস্টদের আসতে দাও একটু আর্টিস্টদের আসতে দাও যাও তারপর ওরা কি করছে এই সাইডে ঘটনার সময় ছিলেন না, কি বলবেন দাদা? এই কারণের জন্য দাদা বলছেন ঘটনা, কষ্টের ঘটনা, যেটা সত্যি সেটা বেরিয়ে আসুক, তদন্ত চলুক, সেই চাই। পরিষ্কারভাবে আমার মনে হয় এটা একটা লাইনে বলাটা খুব কঠিন। হ্যাঁ, আমি একটা জিনিস বলছি, এই যে চারটে রকম নিউজ পাওয়া যাচ্ছে, 4 রকম নিউজ, 4 জন বলছে 4 রকম, এটা সবাই একটা কথা বললো, কংক্রিট প্রমাণ সবার এখানে আসে। এক্স্যাক্টলি, আমরা সবাই একটা জিনিস একটাই উদ্দেশ্য, স্পেকুলেশনটা যাতে বন্ধ হোক, সেই জন্যই আমরা সবাই এখানে এসেছি। আর আমরা চাই যে সেই সত্যিটা বাইরে আসুক, আমরা সবাই জানতে পারি, খালি আমরা কেন, তার ফ্যামিলির জানাটা সব থেকে বেশি জরুরি। সুতরাং আমরা সবাই কিছুদিন ওয়েট করি, কেননা এফআইআর করা হচ্ছে, তো দেখছি। এবং আমরা আশাবাদী, আমরা এই জন্য এখানে এসেছি Definitely. এবং এর সুরাহা হবে, আমরা বিশ্বাস করি। বিভ্রান্তির কথা উঠে আসছে। তোমরা নিজেরা শিল্পী এবং একজন শিল্পীর এরকম একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, তোমরা কি বলবে? কি বলবো আবার, আসল কি ঘটেছে সেটা জানার জন্যই তো বেরিয়েছি। এক একজন এক এক রকম কথা বলেছে, কে সত্যি বলেছে সেটাই দেখার এবার। জানতে চাই। দেখো, একটা কোথাও গিয়ে যে মানুষটা চলে গেছে, যেই মানুষটাকে আমরা হারিয়েছি প্রত্যেকে, তাকে হয়তো আমরা কোনোভাবে আর ফিরে পাবো না, কিন্তু দেশে যেখানে আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, সুবিচার ব্যবস্থা আছে, আমার মনে হয় মানুষটা ডিজার্ভ করে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেটা জানা, এবং কংক্রিট ব্যাপারটা যেন সামনে আসে। কারণ আমরা সবাই জানি এরকম 4 জন 4 রকম কথা বলেছে, বা কেউ বলছে এরকম হতে পারে, এরকম হয়েছিল, এক্স্যাক্টলি কী একটা জিনিস সেটা জানা খুব ইম্পর্ট্যান্ট। আমার নিরাপত্তার দায়িত্ব আমার, সেটা একটা বিষয় আছে আমার, কিন্তু যারা আমরা নিয়ে যাচ্ছে তাদেরও তো দায়িত্ব আছে, তো সেটাও দেখতে হবে তাদেরকে, তাই না? এটা তো চাওয়াটা তো খুব নর্মাল। শিল্পী হিসেবে এই ব্যাপারটা প্রচন্ড আশাবাদী যে আমরা জানতে পারবো আসলে কি হয়েছে। ক্লিয়ার একটা ধারণা আমাদের সবার থাকবে, ব্যাস এগুলো। ডেফিনেটলি নিরাপত্তা তো নিজের থাকেই সবসময়, বলতে পারবো না, দেখা যাক। হাল তো ছাড়িনি আমরা কেউই, সবাই এসছে এক জায়গায়। সুন্দরভাবে কাজটা করুন। আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আপনারা বলুন আমরা কেন হাঁটছি, আপনারা একই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনারা একটু হাঁটুন। কাজ আপনাদেরও কাজ, সব কাজটা মিলে একে অপরের কাজ। তৈরি করে রাখলাম, চলেন তোমরা দাঁড়িয়ে যাও, কি ঘটনাটা ঘটেছিল এই রহস্যটা বেরিয়ে আসা উচিত, যে রাহুলের সাথে কি হয়েছিল, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো এবং কি করে হলো, এই পুরো জিনিসটা যেন বেরিয়ে আসে ইনভেস্টিগেশনের মাধ্যমে। পরবর্তী পদক্ষেপ তো এটাই, যে এবার ইনভেস্টিগেশনের জন্য যেন একদম থারো ইনভেস্টিগেশন হয়, নিরপেক্ষভাবে যেন ইনভেস্টিগেশনটা হয়, এটাই আমরা চাই। আর আমাদের দৃঢ় বিশ্বাস যে যেহেতু আমরা সকলে এক হয়ে রাহুলের বিচার চাইছি, সেটা ফেডারেশনই বলুন বা আর্টিস্ট ফোরামই বলুন, আমাদের দৃঢ় বিশ্বাস যে ইনভেস্টিগেশনটা থারো হবে, আমরা রাহুলকে জাস্টিস দিই। দেখি ডান দিকটা চাপো
হচ্ছে যে ফেডারেশন ফোরাম না 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 যারা আমি এটা কারেক্ট করে দেওয়া উচিত এই প্রশ্নটার আমার মনে হয় আমার সেই ক্যাপাসিটি নেই জবাব দেওয়া। তবু একজন আর্টিস্ট ফোরামের জেনারেল কর্মী হিসেবে আমি বলছি, যেহেতু বহু দিনের কর্মী আমরা, যবে থেকে আর্টিস্ট ফোরাম নিজে হাতে মানে তৈরি করা হয়েছিল, যখন আমাদের ভীষণই কাছে রেসপেক্টেড শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের যারা স্টলওয়ার্ডস তারা যেরকম সৌমিত্র জেঠু ছিলেন, তারা সবাই মিলে আমাদের অধিকারের জন্য আমাদের যাতে একটা বেসিক রাইটসে আমরা থাকতে পারি, টিকে থাকতে পারি, এই ইন্ডাস্ট্রি যাতে ঠিক করে ফাংশনাল হয়, এই ট্রেডটা যাতে স্মুথলি চলে, সেই জন্যই এগিয়েছিলাম। সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনও আছি, মানে স্থির হয়েই আছি। এই যে তুমি আলাদা বলছো যে একদল, ওখানে একদল সবাই তো এক জায়গায় আসতে পারবে না, উঠতে পারে, হাজার রকম প্রশ্ন উঠতে পারে, কিন্তু ওখান থেকেও অনেক কিছু প্রসিডিংস আছে, ওখান থেকেও অনেকজনকে একটা জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে নানান লিগাল ফর্মালিটিস আছে যেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা তদন্তের স্বার্থে যেগুলো দরকার, এফআইআর পর প্লেস অফ অকারেন্সকে দেখা দরকার, বা আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে সবাই হয়তো জানতে পারবেন। আমরা তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না, সেটা মানে বলাটাও উচিত নয়। তাই জন্যই হয়তো এই ধরনের যেহেতু কমিউনিকেশন কোথাও আমাদের ইন্টারনাল কিছু কথাবার্তা থাকে যেগুলো আমাদের মানে আমাদের এখতিয়ারের মধ্যে থাকে না, বা আমাদের কাছে সেই ক্যাপাসিটিটা থাকে না যে আমরা সব বলে দিই। বিকজ যারা এক্সিকিউটিভ বডিতে আছে তারা, যারা ইলেক্টেড বডিতে আছে, মানে ইলেক্টেড এক্সিকিউটিভ বডিতে আছে, তারা যথেষ্ট বুদ্ধি দিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এবার তাড়াহুড়োতে অনেক কিছুই নষ্ট হয়ে যেতে পারে বলেই আমাদের স্টেপ বাই স্টেপ, কারণ কেউ রাতের পর রাত ঘুমোয়নি। যবে থেকে আমরা অরুণোদয়কে হারিয়েছি, বা রাহুল অরুণোদয় ব্যানার্জি আমার বাবিন বলেই আমরা অভ্যস্ত, এত কাজ একসাথে করেছি বলে, যে যা ওকে হারিয়ে ফেলাটা একটা শখ, সবাই একটা ডিনায়ালের মধ্যে আছে, পরিবার থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব, সহতীর্থরা, ওর ফ্যান্সরা, ওর ফলোয়ার্সরা, ওর সহজ কথা দর্শকরা, সবাই ডিনায়ালের মধ্যে আছে। সুতরাং এটাকে মেনে নিতে পারছি না। আর এরকম অপঘাতের মৃত্যু, আর যখন ওয়াকিং আওয়ার্সে সেই মানুষটা চলে গেছে, তখন এর একটা নিরপেক্ষ তদন্ত আমরা সবসময় দাবি করছি। আর সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানে এই তো শুধু আজকে একটা মিছিল হলো রাহুলকে নিয়ে, আরও অনেক মিছিল হতে পারে, আরও হ্যাঁ এইটা চলবে। এই দামানল আমরা এত তাড়াতাড়ি জল দিয়ে অন্তত নিচে দিতে পারবো না, বন্ধ করতে। কোনো সদুত্তর কি প্রোডাকশন কি এখনো পর্যন্ত পেয়েছো, মানে টিল নাও? গতকাল আমার এক সহকর্মী, তার সাথে কথা হয়েছিল যে এক্সিকিউটিভ বডিতে আছে, আমরা সবার সাথে যোগাযোগে আছি। তিনি আমাদেরকে বলেছিলেন যে উত্তরটা দেওয়া হয়েছে মেল মারফত, সেটা যেটা একটা আমাদের তো চিঠিটা ওভাবেই দেওয়া হয়, একটা ফরম্যাট আছে, বা আমাদের একটা নির্দিষ্ট প্রসেস আছে যে মাধ্যম দিয়ে আমাদেরকে যেতে হবে, এগোতে হবে। তো তখন তাদের যে প্রশ্নগুলো তোলা হয়েছিল আর্টিস্ট ফোরাম থেকে, সেগুলো কিন্তু তার সদুত্তর পাওয়া যায়নি বলেই তাই জন্যে আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। সুতরাং এই সদুত্তর যখন পাওয়া হয়নি, আর প্রথম থেকেই যখন এত কিছু কি বলবো বিরোধী স্টেটমেন্টস, মানে যেটার মধ্যে মনে হচ্ছিল যে রাহুলই হয়তো নিচে হেঁটে হেঁটে সমুদ্রের ধারে এমনি চলে গেছে হাওয়া খেতে, আর তারপরে ভেসে গেছে। হ্যাঁ, দোষ চাপানোর এই যে নোংরা একটা প্রসেসতে আমরা সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যারা করছেন, যারা ভাবছেন, এই ধরনের ভাবনা চিন্তার মধ্যেই কোথাও একটা ক্রিমিনাল জায়গাটা লুকিয়ে আছে। অ্যান্ড নেগলিজেন্স, death caused due to negligence is punishable offense. It's as good as a murder. বা হয়তো কোনো পারমিশন সেভাবে পায়নি। আজকে যেখানে হয়তো রাহুলের এই দুর্ঘটনাটা ঘটলো, সেখানে হয়তো বিচটা ফাঁকা ছিল, সে ফাঁকা দেখে ওখানে ওরা শুটিং করছে, কিন্তু একবারও ভাবেনি যে বিচটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়, সেখানে চান করতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে, সেখানে টুরিস্ট আসতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে। কিন্তু শুটিং যখন আমরা করি, আমরা ফাঁকা জায়গা দেখে কিন্তু শুটিংটা করি, ছবি দেবো, ম্যানেজার হয়তো ভাবছে আমি পরে আমি পারমিশন নিয়ে নেবো, সেইটা হয়তো সেইভাবে হবে না, তখন আর তারা করতে পারবে না। যেই মুহূর্তে ক্লজটা ম্যান্ডেটরি হবে, অটোমেটিক্যালি প্রোডাকশন হাউস থেকে সেই তৎপরতা নিয়ে তারা সমস্ত পারমিশন চাইতে গেলেই তখন প্রশাসন থেকে বলবে যে এইগুলো
এই নিরাপত্তাগুলো আপনাদের এখানে শ্যুট করতে গেলে নিতে হবে। তো অটোমেটিক্যালি আমার মনে হয় অনেক বেশি আমরা সিকিওর অবস্থায় শ্যুট করতে পারবো, কারণ আর্টিস্ট তো ইমোশনাল। আজকে আমি হয়তো জলে নামতে ভয় পাচ্ছি, আমাকে হয়তো বললো মা একটু জল দাও, তুমি যেতে পারছো না, তো তুমি চলে যাও। আমি হয়তো সেই মোড়ে আমি এগিয়ে গেলাম, কিন্তু কোন বিপদে আমি চলে যাচ্ছি আমি জানি না, বা কোনো একটা আগুনের শট হচ্ছে, ওটা একটু তোমার পাশ দিয়ে হবে, কিচ্ছু হবে না, কিছু হবে না দিদি, কিছু হবে না কিচ্ছু দাদা। হবে না। হ্যাঁ, কিন্তু এইগুলোই আমরা কাজ করি। কোত্থেকে যে সেটা হয়ে যায় গন্ডগোল, সেটা আমরা বুঝতে পারি না। কৌশিকদা, তুমি বলছিলে যে এই ঘটনার পর সমাজ মাধ্যমের কিছু আচরণ সেটা নিয়ে তোমার কিছু বলার সেটা আছে? হচ্ছে একজন শিল্পীর ডিগনিটি, একজন অভিনেতার নাট্যাভিনেতার মঞ্চে মারা যাওয়া, বা একজন অভিনেতা অভিনেত্রীর বা কলাকুশলী কাজ করতে করতে সেখানে মারা যাওয়া, সেইটার মধ্যে একটা আলাদা গর্ব আছে। সে কাজের জায়গায় গেছে, স্বপ্নের মতো সেটাকে এরকম কলুষিত করে ফেলা, নানা রকম কথা বলে একজন শিল্পীর সেটা সম্মান, একজন কলাকুশলীর সম্মান, তার মা আছে, সন্তান আছে, তার স্ত্রী আছেন, তারা কি জানছে আজকে, সহজ কি জানছে তার বাবার সম্পর্কে, কি বলা হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। সেই কথাগুলো গর্বের, আমাদের বাবা বা দাদা বা ভাই বা সন্তানের জন্য বললে আমাদের ভালো লাগতো। এইটুকুনি ডিগনিটি পেতে পারে না রাহুল, সেইটা বলি। এবং পাশাপাশি মিডিয়া থেকে বহু আছে, সবার কথা আমি একদমই বলছি না, যারা ওর জীবনের পুরনো বিভিন্ন বিতর্কিত সময়, বিতর্কিত কথা, ছবি, এগুলো তুলে এনে এখন এমন একটা কাটাছেড়া করছেন, এই নিয়ে যদি তাদেরকে বেঁচে থাকতে হয়, তাদের নিজেদের ব্যক্তিগত না যেগুলো নিয়ে নানা রকম কথা মতামত আছে, সেইগুলো দিয়ে যদি তাদেরকে খেয়ে পড়ে থাকতে হয়, এর থেকে লজ্জার হওয়াটা বন্ধ হয়ে যাওয়া উচিত তাদের। অত্যন্ত হিউমিলেটিং, এবং আপনারা অপছন্দ করে, আপনারা একদম গর্ববোধ করবেন না যে আজকে 30টা লাইক হয়েছে বা 2000 লাইক হয়েছে, সেটা অত্যন্ত লজ্জার। এটা লাইক করার কিচ্ছু নেই। কাজে সেইটুকু ডিগনিটি দিন, সেইটুকুন সম্মান দিন প্রতিটি কলাকুশলী এবং শিল্পীকে, আর কিচ্ছু না। এরা যেটা ঋত্বিক এবং চূর্ণী বললো, একটা এমন নিয়মকানুন তৈরি হোক যেটা অপ্রতিরোধ্য হবে, যেটা কিছুতেই চেঞ্জ না হয়। আমরা প্রত্যেকে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নিয়মিত ফেস করেছি মৃত্যু সামনে দিয়ে কীভাবে বেরিয়ে চলে যেতে পারে। সে বিরাট কাঁচের দেয়াল ভেঙে পড়া হোক, বা সমুদ্রের জলে জোয়ারের সময় বসে থাকা হোক, নানা রকম ক্ষেত্রে, সামনে গাছ ভেঙে পড়ে যাওয়া হোক, মাথায় পুরনো বাড়ির ওপর থেকে বিশাল চাঙড় মাথা পায়ের সামনে পড়া হোক, তার কোনো রকম থাকে না, আমরা জাস্ট বাই চান্স বেঁচে রয়েছি। এইটা যদি একটুখানি নিয়মের মধ্যে আনা যায়, প্রত্যেকে খুশি হবে, প্রত্যেকে এটা হোক। আজকেই বলুন, এখানে মিডিয়ার কেউ প্রশ্ন করলেন যে অন্য রাজনৈতিক দলের শিল্পীরা এসেছেন, আমি নাম জিজ্ঞেস করলাম, একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া অভিনেত্রীর নাম বললো। কিন্তু আমাদের কাছে প্রথমে তার পরিচয় অভিনেত্রী, তারপর সে যা ইচ্ছে, কবিতা লিখুক, গান লিখুক, রাজনীতি করুক, প্লেন চালান, যা ইচ্ছে করুক, সেটা আমাদের কাছে প্রথম পরিচয় না। তাদের আমরা চিনি অভিনেত্রী হিসেবে, তারা আমাদের কাছে সেইভাবে চিরকাল শ্রদ্ধা। এখানে সঠিক পূর্ণাঙ্গ তদন্তটাই আসল সব ক্ষেত্রে। উই ওয়ান্ট জাস্টিস, মানে কি, জাস্টিসটা হচ্ছে সত্যি জানাটা দরকার, কারণ ওটাই ডিগনিটি। থ্যাংক ইউ। পরিষ্কার করে জানতে আসলে তোমার কাছে একটা প্রশ্ন আছে। তুমি এর শুরুতেই বলেছিলে যে এখানে যেন কোনো রাজনৈতিক রং না আনা হয়। আজকে এখানে টালিগঞ্জে যিনি বিজেপির প্রার্থী, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এসেছিলেন, তিনি বলে গিয়েছেন যে অবিলম্বে ফেডারেশনের যারা জড়িত আছেন তাদের পদত্যাগ করা হচ্ছে। তুমি কি বলবেন? রাজনৈতিক বক্তব্যের তো উত্তর দিন। ওনার কার না, ওনার নাম কি? ওনার নাম কি? টালিগঞ্জে একজন বিজেপির পাপিয়াদি, উনি তো অভিনেত্রী আমাদের এখানে। উনি এটা তো বলে আজকে উনি আমাদের কাছে অভিনেত্রী, আজ উনি আমাদের কাছে শুধুই অভিনেত্রী। হ্যাঁ, মানে প্রথমে আমি বলবো, প্রিয়াঙ্কা তো সেইভাবে আপনাদের সাথে কারোর সাথে কথা বলেনি। আমার সাথে যখন কথা হয়েছে, ও বলছে যে রাহুল শর্ট দিতে চলে গেছে, আমি খুব প্রাউড সেটা নিয়ে। আজকে 10 বছর পর যখন আমার ছেলে গুগল খুলে দেখবে যে বাবা কেন কিভাবে চলে গেছে, সেই যেন সত্যিটা জানতে পারে যে আমার বাবা কিভাবে চলে গেছে। সেই ট্রুথটার জন্য আমরা সবাই আজকে এখানে হাজির হয়েছি। কারণ স্বাভাবিকভাবেই এরকম একটা খবর পাওয়ার পর আমরা যেই কলাকুশলীরা সেইখানে উপস্থিত ছিলেন, যেই আর্টিস্টরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের বিবৃতি আমরা পড়েছি, তাদের কোথাও পড়েছি, কোথাও শুনেছি, সব হয়তো আমার শোনা হয়নি, কিন্তু ইন মোস্ট কেসেস আমি দেখছি ভীষণ মানে অন্তঃশ্বাস গেল।
আরে কিছু হয়নি পাতা পড়েছে সহকর্মী সহযোদ্ধা আজকে সবাই রূপঞ্জনকে বলছে ভাই একটু সাইলেন্ট হবে সবাই। আমরা চমকে গেছি, আমরা অনেকদিন আগে থেকে চমকে গেছি। ভাই সামনে মোবাইলটা নাও। মার্চ থেকে আমরা চমকে উঠছি যে আর কি আমরা তথ্য সামনে পাবো, আর কি আসবে আমাদের কাছে, আর এই কুয়াশাটা কখন কাটবে। কারণ এই কুয়াশাটা আমাদের ভালো লাগছে না। আমরা নিরপেক্ষ তদন্ত প্রথম থেকে দাবি করেছি, আর সেই পথে আমাদের আর্টস ফোরামও এগিয়েছে। এখানে আজকে যারা উপস্থিত আছেন তারা সকলেই রাহুলকে ভালোবাসতো বলে, আমাদের রাহুল অরুণোদয় ব্যানার্জিকে ভালোবাসতো বলে এখানে জমায়েতটা মানে এখানে এসেছে, একটাকে সবাই চলে এসেছে। আর সবাই একটা কথাই জানবে, যেভাবে আপনারা জানতে চান আমরাও সকলে এক কথাই জানতে চাই এবং সহজ জানতে চাই। যেটা আজকে আমাদের বর্তমান প্রেসিডেন্ট শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি তিনিও আমাদের সাথে একটু আগে আলোচনার মধ্যে তিনি বললেন যে যা করছি আমরা সহজের জন্য করছি, প্রিয়াঙ্কার জন্য করছি, কাকিমার জন্য করছি এবং রাহুলের দাদার জন্য করছি। যাদের কাছে একটাই প্রশ্ন যে শেষা ছেলেটির কী হলো, আমাদের ছেলেটি কোথায় চলে গেল, কেন চলে গেল, সেটা যেন সৎসাহস প্রোডাকশন ডিপার্টমেন্টের থাকে, প্রোডাকশনের জন্য থাকে, যে তারা এই প্রশ্নগুলোর সঠিক জবাব যেন আমাদের কাছে দিতে পারে। তারপরে তো পুরোটাই তো তদন্তের সাপেক্ষ, আর যেভাবে অফিসিয়াল জুডিশিয়াল প্রসিডিউর চলবে সেভাবে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম তখন একটু কাটেড শর্ট, রাহুলের এই চলে যাওয়াটা যেন কোথাও একটা দৃষ্টান্তমূলক একটা আমি না জোরে কথা বলতে পারি না দাদা ভাই সবাই বলছি, আমি জোরে কথা বলতে পারি না, যেন সেটা কোনোভাবে একটা বিশাল একটা ডিফারেন্স তৈরি করতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে। ফর ইনস্ট্যান্স সেফটি ক্লজ, আমাদের যখন কন্ট্রাক্ট সই হয় কোথাও কোনো সেফটি ক্লজের প্রায় মেনশন মানে থাকেই না বললে চলে। হ্যাঁ, সেইটা যদি আমরা এনশিওর করতে পারি টেকনিশিয়ানদের জন্যে এবং আর্টিস্টদের জন্যে, যাতে সেইটা একটা ম্যান্ডেটরি জায়গা হয়। ম্যান্ডেটরি কেন বলছি, আচ্ছা রূপাঞ্জনা আমার বোনের মতো, যদিও আমি বলছি হয়তো কোনো একটা রোলে ওকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, ও বলল আমি এই সেফটি ক্লজ ছাড়া আমি করতে পারবো না। আমি গিয়ে বললাম আমি করে দিয়েছি, আমার সেফটি ক্লজ লাগবে না, আমাকে নিয়ে নাও। কাজে ম্যান্ডেটরি না হলে কিন্তু সেফটি ক্লজ ছাড়াই কাজ হবে। আর যেই মুহূর্তে সেফটি ক্লজ থাকবে তখন কিন্তু সমস্ত দিক সামলে সব রকমের নিরাপত্তা সহ শুটিংগুলো হবে। তখন আমাদের লাইফ উইল নট বি অ্যাট রিস্ক। একটা প্রাণ তো চলে গেল, একটা উজানো শুটিং করতে গিয়ে পরে তার ACL ছিঁড়ে গেছে, ইট ইজ নাথিং, একটা প্রাণ চলে গেল, তো সেই মানুষটাকে তো আমরা ফিরে পাবো না। একটা অ্যাসেট এবং সে যেই ধরনের মানুষ, যেই ধরনের তার পড়াশোনা, তার জ্ঞান, সে বাচ্চাটা নিজের বাচ্চাটাকে কিভাবে তৈরি করতে পারবে, আমি তো সেটাও ভাবছি। সেই বাচ্চাটা তো তার বাবাকে পেলই না, মানে এই লসগুলো আমরা কোথায় দেখছি। কাজে সেরকম যেন আর কোনো প্রাণকে এইভাবে, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সতর্কতা যদি থাকে, যদি সব রকমের ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা তখনই হবে যখন আমরা এটাকে ম্যান্ডেটরি হিসেবে পাবো। তাই যদি সেটা আমরা আস্তে আস্তে সেদিকে এগোতে পারি এরকম একটা দুর্ঘটনার পর, তাহলে আমার মনে হয় অন্তত চলে যাওয়াটা সার্থক হবে। আমি আর স্বরূপ আমাদের যেটা বক্তব্য আমরা অলরেডি কথা বলেছি, আমরা বসে আমাদের মানে স্পেশালি আমি ফিল্মের ব্যাপারটা বলতে পারি, যেহেতু আমি ইনকাতকে রিপ্রেজেন্ট করি, তো আমরা বসে ইমিডিয়েটলি একটা এই কলাকুশলীদের জন্য কীভাবে এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া যায় তার একটা প্রপার স্ট্রং রুল তৈরি করবো সর্বভাবে। যেটা আমাদের সঙ্গে গতকাল প্রাথমিকভাবে আর্টিস্ট ফোরামেরও কথা হয়েছে, স্পেশালি প্রসেনজিৎ চ্যাটার্জি মোমাদার কথা। আমরা তালসারির দিকে গেছেন তাকে ফিরে আসার পরই আজকে রাত্রে বা সকালে আমরা আবার বসছি, আমরা কথা বলবো। তারপর আমাদের নেক্সট যেটা, সেটা তো খুব শিগগিরই আপনাদের জানাবো যে নেক্সট স্টেপ আমরা কী নিতে চলেছি, আপনারা হয়তো কালকেই সেটা জানতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা চ্যানেল, প্রডিউসার,
আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান সবাই মিলে একটা সেফটি প্রোটোকল তৈরি করব, যাতে আমাদের কোনো কলাকুশলী, কোনো শিল্পী আর আমাদের কাছে এভাবে চলে যেতে না হয়। যে গাফিলতি আমরা দেখতে পেলাম, সেটা কৌশিকদা বললেন, ঋত্বিক বললেন, সবাই বললেন, চুনিদি বললেন, তো যে গাফিলতির জন্য আজকে সবাই চলে গেলেন, যেভাবে রাহুলকে আমরা হারালাম, তার জন্য কোনো শিল্পীকে, কোনো যে কলাকুশলী সেদিন ঝাঁপ মেরেছে তাকে বাঁচানোর জন্য আপনি বলুন যে তাদের যদি ক্ষতি হতো বা তারা যদি তলিয়ে যেত, তাহলে তাদের পরিবারকে এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। ফেডারেশন দীর্ঘদিন ধরে এই বিষয়ে সোচ্চার বলে আসছে, এবার আমাদের সময় এসছে এটাকে স্ট্রংলি আমাদের ইমপ্লিমেন্ট করা, এবং আমরা এটা অবশ্যই কলাকুশলী এবং শিল্পীরা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন হাতে হাত মিলিয়ে, প্রডিউসার, চ্যানেল সবাই মিলে এটা আমরা এবার করবো। তবে এই পদক্ষেপটা কি আইনি কোনো পদক্ষেপ হবে নাকি আপনি নতুন করে কোনো নিয়ম শুরু করবেন, সেটা যদি একটু ডিটেইলে? এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো আইনি পদক্ষেপ হয় না, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ে তৈরি হবে, এমওইউ তৈরি হবে, যেখানে এই সেফটি প্রোটোকলসগুলো রুলস অ্যান্ড রেগুলেশনসের আকারে সবাইকেই মানতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বুমলা গুলো এতগুলো করলে হয় না, সবাই দাঁড়িয়ে আছে, আর কোথায় সবাই ইয়াদি কোথায় গেছে? এই মাঝখানে জায়গাটা প্লিজ ছেড়ে দাও একটু, লোক হয়ে আছে, গ্যাপ দিয়ে করবো? দিদি, একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে যে কীভাবে ঘটেছিল। এক একজন এক এক রকম কথা বলছে, কি বলবে তুমি? ফার্স্টে তো আমি একটা ফোন পেলাম, আমি একটা ক্যাফেতে গেছিলাম একটা বন্ধুর সাথে, ফোনটা শুনেই আমি পেয়েই যে রাহুল নেই। আমি বললাম কোন রাহুল? আমাকে যখন বললো অরুণোদয়, আমি ভাবলাম ফেক নিউজ। আমি বলছি ফেক নিউজ করে হাউ হাউ করে উঠলাম। তারপরে আমি ছুটতে ওর বাড়ি গেলাম। দেখি সত্যি আমার সেই বন্ধু বলেই যাচ্ছে না, এটা সত্যি, ও নাকি জলে ডুবে গেছে, ও নাকি সত্যি। দ্বিতীয়বার আমার এক প্রিয় বন্ধুকে হারালাম জলে ডুবে। এর আগে রনি চলে গেছিলো, রনি আমার খুব একদম জিগরি দোস্ত ছিল। রনি, আমি, রাহুল, আমরা একই প্রজন্মের, একই কন্টেম্পোরারিজ, একই বয়সী মোরালেস। তো ওর বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম এরকম সব চারিদিকে লোকজন এসে জমায়েত হচ্ছে, এই হচ্ছে আস্তে আস্তে জিনিসটা। তারপরে ফেসবুকে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর আসে, প্রোডাকশন ম্যানেজার এক রকমের কথা বলছে, একজন আরেক রকমের কথা বলছে, কেউ বলছে প্যাক আপ হয়ে গেছিলো একটু, মানে এরকম পা ডোবাতে একটু করতে, চান করতে গেছিলো। আরেকবার তারপর শুনলাম নৌকো থেকে পড়ে গেছিলো। তারপর শুনলাম নাকি এরকম একটা সিন ছিল কিন্তু হাঁটু অবধি জলে ছিল। এখন শুনছি বোধহয় সিনটা এরকম ছিল যে ডুবে যাচ্ছে। হ্যাঁ, মানে নানা রকমের তথ্য আসছে কন্টিনিউয়াসলি। সো ন্যাচারালি শিল্পী হিসেবে, সহশিল্পী, ওর বন্ধু হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে আমরা জানতে চাইবো না কী করে একটা মানুষ গেল। আর কে দায় নেবে? প্রোডাকশন দায় নেবে না? ও কি মানে বগল দাবা করে বাড়ি থেকে ড্রোন নিয়ে গেছিলো? এরকম কখনো হয়? ও কি রিল মেকার ছিল, ওখানে কি রিল বানাবে? আমরা ওকে ভীষণ মিস করি, আমরা সারা জীবন মিস করবো। আর এই লসটা, এই ক্ষতিপূরণটা আমাদের কখনোই এটার কোনো রিপ্লেসমেন্ট নেই, এটার কিছুতেই মিটবে না। এরকম যেন কোনো শিল্পীর সাথে না হয়। আমরা হাসতে হাসতে কাজে যেতে চাই, আমরা হাসতে হাসতে ফিরতে চাই। আমরা কাঁচের গাড়িতে ডেড বডি হয়ে অ্যাম্বুলেন্সে আমরা ফিরতে চাই না। এইটুকু তো লোকজন আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি দেবে। আমি আবার একটা কাজে ঢুকছি খুব শিগগিরই, কিন্তু ভয়ে ঢুকছি ভাই। দয়া করে আমাদের বাঁচতে দাও প্রাণে। এমনিতেই আমরা যখন ছোটোবেলায় এসেছিলাম এই জায়গায়, মনে হতো কি সুন্দর বাগানে এলাম, আমরা ফুল হয়ে ফুটে থাকবো। এখন তো দেখছি জঙ্গলে আমরা হাঁটছি, চারিদিকে মানে সব জন্তু জানোয়ার ভয়ঙ্কর। হ্যাঁ, কে কবে বাঘের কবলে গেল, কে কবলে গেল। এখন তো মনে হচ্ছে মানে ভয়ের, মানে এটা তো মানে একজন কাঁটা চারিদিকে মানে কাঁটার শয্যা। জানো, আমরা সুন্দরভাবে কাজ করতে চাই। প্লিজ আমাদের একটা ওরকম একটা পরিবেশ দেবেন প্লিজ, দয়া করে। প্রোডাকশন হাউস কোথাও কি একটা দায় এড়িয়ে যাচ্ছে, যেটা অ্যাবসলিউটলি
অ্যাবসলিউটলি দায় এড়িয়ে এবং যাচ্ছে। একটা কথা যেটা উঠছে যে নিজের দায়িত্ব নিজের রাখা দরকার বা রাখতে হবে, সেটা তো করতেই হবে, সেটা তো করতেই হবে। যে কোনো মানুষের রাস্তা ক্রস করার সময় কি আমরা চোখ বন্ধ করে ক্রস করব? আমাদের তো নিশ্চয়ই সচেতন থাকতে হবে সব কিছু। অ্যাট দ্য সেম টাইম জিনিসটা আদান প্রদানের একটা জিনিস। তুমি আমাকে সেফ রাখবে আর আমি সেফলি থাকবো, তাহলেই একটা সুন্দর একটা পরিবেশ হবে। আর প্রপার আমাদের একটা হাইজিনের একটা ব্যবস্থা করবে, তোমরা ঠিক করে আমাদের রাখবে, আমাদের যত্নে রাখো। আমরা অনেক অনেক ভালো কাজ দেবো তোমাদের, যত্নে রাখো, মিনিমাম যত্নটুকু করো। বলছি না যে আমাদের এসি ভ্যান দাও, এই দাও তাই দাও, আমাদের মিনিমাম যত্নে রেখো, সিকিওর রেখো, মিনিমাম যত্নটা দিও আমাদের। এবং যখন রাহুলদা মারা গেছেন তারপরে ওনার ঘাড়ে দোষ চাপানোর একটা এটা সাংঘাতিক সবসময় হয় তো আমাদের সাথে এটার সাথে তো আমরা মানে ওয়াকিবহল। যখনই কোনো কাজ হারিয়েছে, যখনই কেউ কাজ দিতে চায় না, বলে তোমার দোষ, তুমি তো, আমি কত রকম নেশাকর নিয়ে কথা বলা হবে। আমি পারতপক্ষে কখনো নেশা করি না, আমি কখনো নেশা করি না, নেশা করে নিও না, আনপ্রেডিক্টেবল নিও না, ঝামেলা করে নিও না। সবসময় প্রোডাকশন হাউসের একটা প্রবণতা আর্টিস্টদের ওপরে একটা ইয়ে করে দেওয়া, এটার জন্য অনেক কাজ হারিয়েছি আমি। ও তো না বলে বলে ঘুরতে চলে যাবে, এটা সব ভুল বানানো কথা, নেবে না, কি করা যাবে? সবসময় এদের একটা প্রবণতা আর্টিস্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার। এখানে তো আর্টিস্ট কথা বলার জন্য নেই। আর যে এত সুন্দর কথা বলতো, যার কথায় আমরা মুগ্ধ হয়ে যেতাম, যার একটা সুন্দর তার চেহারার আবেদন, তার হাসি, তার আন্তরিকতা, সে তো নেই আর কথা বলার জন্যে। আমাদেরই বলতে হবে, তাদের বন্ধুদের বলতে হবে, তাদের যাদের সাথে আত্মা, মানে ওর যাদের সাথে বন্ধুত্ব ছিল, আত্মার সম্পর্ক ছিল, একটা অন্য একটা দারুণ সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্কের ওপর কিছু হয় না, তারাই বলবে যে এটা আনফেয়ার। এটা কখনো কোনো আমার শত্রুর সাথেও যেন জীবনে কোনো টেকনিশিয়ান, কারোর সাথে শুটিংয়ের কোনো মানুষের সাথে এরম যেন দুর্ঘটনা না ঘটে। ব্যাস, আমরা বললাম তো, বারবার একই কথা বলছি, আমরা জীবিত যেতে চাই, জীবিত ফিরতে চাই, হাসি মুখে যাব, হাসি মুখে কাজ করে আসব। আমাদের একটা সুস্থ পরিবেশ দাও, সিকিউরিটি দাও, আমাদের সেফটি দাও, ব্যাস এইটুকু। হাসি।